হেন পূজার ঘর কোথা পাই আমার ঘরে, যদি আমার দিনে রাতে, যদি আমার সবার সাথে, দয়া করে দাও ধরা তো রাখবো ধরে। মান দিব যে তেমন মানি নই তো আমি, পূজা করি সে আয়োজন নাই তো স্বামী। যদি তোমায় ভালোবাসি আপনি বেজে উঠবে বাঁশি, আপনি ফুটে উঠবে কুসুম কানন ভরে, সবা হতে রাখবো তোমায় আড়াল করে, হেন পূজার ঘর কোথা পাই আমার ঘরে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের দিনটার কথা বলবো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজ 29শে জুলাই 2021, বাংলার 13ই শ্রাবণ, বৃহস্পতিবার, 1428, তিথি আষাঢ়, কৃষ্ণপক্ষ ষষ্ঠী, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, সূর্যোদয়ের সময় ভোর 5:10 হয়ে 30 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:15 হয়ে 36 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 12:02 গতে দেবগণ। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিরোভাব দিবস। তিনি প্রয়াত হয়েছিলেন 1891 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী ভ্যান গক আজকের তারিখেই দেহত্যাগ করেন 1890 খ্রিস্টাব্দে। 1904 খ্রিস্টাব্দে টাটা পরিবারের দত্তক পুত্র এবং টাটা শিল্প গোষ্ঠীর প্রধান জাহাঙ্গীর রতনজিৎ দাদাভাই টাটা জন্মগ্রহণ করেন। 1910 খ্রিস্টাব্দে ওমর খয়ামের সুললিত বঙ্গানুবাদক কালীপ্রসন্ন ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1983 খ্রিস্টাব্দে বিশ্ববিশ্রুত চলচ্চিত্রকার লুই বুনুয়েল মেক্সিকো শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1937 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কবি প্রণবেন্দু দাশগুপ্ত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এখন একটু গান শুনে নেওয়া যাক। গানের পর আজকের যে বিশেষ দিনটির তার সম্পর্কে একটু দুটো কথা বলবো এবং বলবো আজকের অনুষ্ঠান সূচি। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। জীবনের সহজ পাঠ। সবুজ বনের ভেতর থেকে ঝলসে উঠল হলদে কালো ডোরা, পলকের মধ্যে শিকারকে মুখে করে মিলিয়ে গেল সেই সবুজের মধ্যে। হ্যাঁ, মানুষের পক্ষে বিপজ্জনক সেই জন্তু, কিন্তু পৃথিবীটা তো শুধু মানুষের জন্য নয়। তার এলাকায় যদি কেউ ঢুকে পড়তে চায়, সে তো নিজের অধিকার কায়েম করতে চাইবেই। শক্তির সঙ্গে সৌন্দর্য গঙ্গা যমুনার মতো মিশে গেছে যার মধ্যে। আজ সেই বাঘের দিন, আজ ওয়ার্ল্ড টাইগার ডে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কচ তো শুক্রাচার্যের কাছে গেছেন, গিয়ে সেখানে তিনি বিদ্যা শিক্ষা করবেন। তার আসল উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে সঞ্জীবনী মন্ত্র জেনে নেওয়া। এই নিয়ে একটা ষড়যন্ত্রের খবর দেব আপনাদের। তারপর চলে যাব প্রণমী তোমার এই পর্যায়ে। প্রণমী তোমারেতে স্বামী বিবেকানন্দ আর ভগিনী নিবেদিতা, তাদের মধ্যে কথাবার্তা, তার সূত্র ধরে স্বামী বিবেকানন্দকে আরো ভালো করে চেনা, এই কাজ করছি আমরা। এরপর গতদিনে যে হে মহাজীবনের কথা বলেছিলাম, সেই মহাজীবনের নাম বলবো, আর তারপরে আজকের মহাজীবন। কিন্তু না, আজকের মহাজীবনের পর আপনাদের সামনে কোনো সাসপেন্স রাখবো না, কোনো প্রশ্ন রাখবো না। আজকের মহাজীবন যাকে নিয়ে, আজ তার তিরোধান দিবস, তার জীবনের একটি গল্প
তাকে নিয়ে একটি আশ্চর্য অভিজ্ঞতার কথা শোনাবো আপনাদের। তারপর তো আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে আমরা এখন আছি কন্যাকুমারিকায়। তাহলে শুরু করি পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের সৌমিত্র বসু ফিরে এলো 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে তার কথা শোনাতে, পুরাণ চিরন্তন। তো যা বলছিলাম গতকাল, মাস্টার মশাই মানে যারা অন্তর থেকে মাস্টার মশাই, তাদের স্বভাব হচ্ছে যদি কেউ শিখতে চাই বলে সামনে এসে দাঁড়ায়, তারা তাদের ফেরাতে পারেন না। এখনকার মাস্টারমশাইদের মধ্যে অনেকে আছেন যারা অন্য পণ্ডিতদের খুব হিংসে করেন, তাদের নামে খারাপ খারাপ কথা বলাটাই প্রায় তপস্যা বা ব্রত বলে মনে করেন। নিশ্চয়ই সে যুগেও এমন মানুষ ছিলেন, কিন্তু এর উল্টোটাও তো ছিলেন। শুক্রাচার্যের গভীর শ্রদ্ধা ছিল বৃহস্পতির প্রতি। তিনি অন্য পক্ষের গুরু হওয়া সত্ত্বেও তিনি কচকে বললেন, তুমি তো বৃহস্পতির পুত্র, তুমি আমার সন্তানের মতো। বেশ, শুরু করো তোমার বিদ্যা শিক্ষা। আমি আমার যা সাধ্য, যা কিছু অধিগত, সব তোমাকে দেবার চেষ্টা করব। শুরু হয়ে গেল শুক্রাচার্যের কাছে কচের ছাত্র জীবন। সেই সংসারে আর আছে দেবযানী, মা মরা মেয়ে। ফলে শুক্রাচার্য তার মা বাবা একসঙ্গে। দেবযানী ধরনটাও একটু আমুদে, ভালোবাসার কাঙাল। মা না থাকলে অনেক সময় যা হয় আর কি, সে নাচ ভালোবাসে, গান ভালোবাসে। কচ তাকে স্বর্গের গান শোনায়, দেবসভায় যেসব নাচ হয় তাই দেখায়, শেখায়। কচের মনের মধ্যে একটা কথা আছে যে এই মেয়েটিকে খুশি করতে হবে, তাহলে সঞ্জীবনী মন্ত্র পাওয়াটা সহজ হবে। সে দেবযানীকে ফল এনে দেয় অরণ্য থেকে। দেবযানী যা চায় তা সবসময় মুখ ফুটে বলতেও হয় না। কচ কেমন করে যেন তার মনের কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে নিয়ে আসে তার কাছে। মানে যা যা হবার কথা তাই তাই হতে লাগলো, এবং সেটা দেবযানীর দিক থেকে বিশেষ করে। কচকে ছাড়া তার এক দণ্ড চলে না। এখন আপনারা তো খুব ভালো করে জানেন, প্রেমিক প্রেমিকারা হচ্ছে উট পাখির জাত। বালির মধ্যে মুখ গুঁজে যারা ভাবে কেউ তাদের দেখতে পাচ্ছে না, অসুরেরা কিন্তু বুঝতে পারছে কিছু একটা ব্যাপার চলছে এই দুজনের মধ্যে। না, এ তো ভালো কথা নয়। অন্য যে কোনো ছেলে হলে বিষয়টা আনন্দের হতে পারত, কিন্তু কচ তো শত্রুপক্ষের লোক। সে যদি কোনোভাবে সঞ্জীবনী মন্ত্র জেনে গিয়ে স্বর্গে চলে যায়, অসম্ভব, কোনোভাবেই তা হতে দেওয়া যাবে না। কি করবে? ব্যাপারটা শুক্রাচার্যকে বলবে, বলে লাভ হবে কিছু? তিনি তো দুহাত ঢেলে কচকে বিদ্যা শিখিয়ে যাচ্ছেন। তাকে এই যুবকের সম্পর্কে কিছু বললে তার ফল যে কি হবে তা কেউ জানে না। না 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 না, ওসব কিচ্ছু নয়। কচকে হত্যা করা ছাড়া সঞ্জীবনী মন্ত্র রক্ষা করার আর কোনো উপায় তো দেখা যাচ্ছে না। কচকে হত্যা করবে অসুরেরা। পুরাণ চিরন্তন এই পর্যন্ত। এরপর গান, তারপর প্রণমিত মারে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে হচ্ছে প্রণমিত মারে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম, এই যে সব ধর্ম, সব জাতি, সব বর্ণ একটা জায়গায় এসে মিলে যাবে কাজের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে, স্বামী বিবেকানন্দের এই বিশ্বাস অন্তত আমেরিকার ক্ষেত্রে অনেকটা সত্য হয়েছিল, তার তো কোনো সন্দেহ নেই। সেখানে কে কাজ করতে পারে সেইটাই হলো আসল, তাই দিয়েই তার মর্যাদা, এবং কোনো কাজই ছোট কাজ নয়। স্বামীজি আরো একটা কথা বলতেন, সেটা শুনলে বুকের মধ্যে কিরকম শিউরে ওঠে। মনে হয় তিনি আমাদের আজকের এই সময়টাকে কি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেয়েছিলেন। তিনি অবশ্য বলছেন শাস্ত্রের কথা, বলছেন ঈশ্বরকে ছেড়ে মানুষ যখন টাকার পুজো করবে, যখন জোর যার মুলুক তার এই দৃষ্টিভঙ্গি মানুষ গ্রহণ করবে, যখন সবল দুর্বলের উপর উৎপীড়ন চালাবে, তখনই বুঝবে
কলিযুগ জটিল ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। একটু গান শুনি, তারপর আবার প্রণবী তোমারে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এই যে কথাগুলো বলেছেন স্বামী বিবেকানন্দ, যা শোনালাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, কথাগুলো কিন্তু একটা ভবিষ্যৎবাণীর মতো শোনাচ্ছে না? কারণ আজকের দিনে ঈশ্বরকে কি মানুষ সত্যি সত্যি আরাধনা করে? হ্যাঁ, পুজো আচ্চার প্রকোপ প্রচুর পরিমাণে বেড়ে গেছে এখন। হ্যাঁ, ফুটপাতে ফুটপাতে মন্দির, বা এমনি দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় কত আড়ম্বর, কত 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 টাকা খরচ করা, কিন্তু সেসবের সঙ্গে কি ভক্তির কোন রকমের কোন সম্পর্ক আছে? আজকের সমাজে তো তিনিই পূজ্য, যার টাকা আছে। সে টাকা যেমন করে রোজগার করা হোক না কেন, তা আমরা দেখেও দেখি না। শুধু তাই নয়, যে কোনো অন্যায় ব্যভিচার করা মানুষের অর্থ উপার্জনের রাস্তাকে আমরা সমর্থন করি, করি না? বলুন বলুন। স্বামীজির এই কথাগুলো সব কটা চোখের সামনে ফলতে দেখছি আমরা, কলিযুগকে চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা মজার গল্প বলি এবারে। না মজার, কিন্তু এর ভেতর থেকে একটা গভীর সত্য বেরিয়ে আসে। স্বামীজি একদিন খেতে বসেছেন, অন্যরাও আছেন। তা একজন তাকে বললেন যে, স্বামীজি আপনি কিছু মনে করবেন না, আপনার কবিতাগুলো কিন্তু ভালো নয়। আমার তো মনে হয় কবিতাগুলো লিখে আপনি নিজের সুনাম নষ্ট করছেন। স্বামীজি কবিতা লিখতেন তা আমরা সবাই জানি, এবং যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো কথাগুলো খুব ভুল বলে আমি মনে করি না। মানে স্বামীজির অন্য যে কোনো প্রকাশ যে উচ্চতায় পৌঁছয়, তার কবিতাগুলো বোধহয় তেমন জায়গায় পৌঁছতে পারে না। তো কথাটা শুনে স্বামীজি খানিকক্ষণ চুপ করে থাকলেন। তারপর যা বললেন সেগুলো একটু মন দিয়ে শুনুন। বললেন, দেখো, দুটো জিনিস আছে, একটা হলো ভালোবাসা আর একটা হলো একাত্মতা। একাত্মতা ভালোবাসার চেয়ে বড়। ধরো ধর্ম, আমি কি ধর্মকে ভালোবাসি? না, ধর্মের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। কথাটা শুনে চমকে উঠলেন তো? এবারে তার কারণ হিসেবে স্বামীজি কি বলছেন সেটা শুনুন। বলছেন, ধর্মই তো আমার জীবন, তার সঙ্গে তো আমি একাত্ম হয়ে গেছি। ভালো তো তাকেই বাসা যায় যাকে আমি দূর থেকে দেখতে পাই। আমি যার সঙ্গে একাত্ম হয়ে গেছি সে তো আমার সত্তার অংশ, তাকে কি আমি দেখতে পাচ্ছি? এবারে ভাবুন, ভক্ত যখন ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যান, বিজ্ঞানী যখন তার বিজ্ঞান চর্চার সঙ্গে একাত্ম হয়ে যান, শিল্পী যখন তার শিল্পের সঙ্গে একাত্ম হয়ে যান, তখন কি এমন কথা বলা যায় যে তিনি এই ঈশ্বর বলুন, বিজ্ঞান বলুন, শিল্প বলুন, তাকে ভালোবাসেন? না। তবে এই কথা সত্যি, প্রাথমিকভাবে যাকে ভালোবাসি, একটা সময় তার সঙ্গে আমাদের একাত্মতা তৈরি হতে পারে। শেষ হলো প্রণামী তোমারে। এরপর হে মহাজীবন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। যে মহাজীবনের কথা বলছিলাম গতদিন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, মায়ের কাছ থেকে যিনি নিজের পরিচয় জানতে পেরে গিয়েছিলেন যে তিনি এক ইহুদি বাবা মার সন্তান, ফারাওয়ের কন্যা তাকে লালন পালন করেছে মাত্র, হঠাৎ করে তার পরিচয় প্রকাশ হয়ে পড়ল। একজন মিশরীয় প্রভু একটি ইহুদি যুবকের ওপর ভয়ানক অত্যাচার করছিল, তাই দেখে আমাদের মহাজীবন একবার ঝাঁপিয়ে পড়লেন। সেই মিশরীয়টিকে হত্যা করে সেই ইহুদি ছেলেটিকে মুক্ত করে দিলেন। খবরটা চাউর হয়ে গেল। ফারাও তাকে ধরে আনবার হুকুম দিলেন, তিনি পালালেন। পরে তিনি হয়ে দাঁড়াবেন ইহু ধর্মের একজন অবতার। তার হাতেই ঘটবে ইহুদিদের মুক্তি। তার নাম মোজেস, পরিত্রাতা। এরপর বিদ্যাসাগরের গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। আজকের মহাজীবন একটু অন্যরকম। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আজকে যে মহাজীবন,
সেখানে কোনো সাসপেন্স থাকবে না। একটু নিয়মটা ভাঙছি। কেন ভাঙছিটা বলি। এই গল্পটা ওই রকম সাসপেন্স রেখে, মানে বলুন তো কার কথা বলে বলা যাবে না, অন্তত আমার সে ক্ষমতা নেই, কিন্তু কাহিনীটা বড্ড ভালো। পড়তে পড়তে চোখে কেমন জল এসে যায়। শুনুন বলি। সকালবেলায় মন পবিত্র হবে গল্পটা শুনলে। এক জমিদার বাবুর বাড়িতে রান্না বান্নার কাজ করে একটি ছেলে, কম বয়স। কেমন করে তার হাতে এসে পড়ল একটা ছেঁড়া খোড়া বর্ণ পরিচয়। কোন রকমে পড়ে ফেলল। পড়ে তো বেজায় ভালো লেগেছে তার। তো সেও নিজের মতো করে একটা বর্ণ পরিচয় লিখল। তো বর্ণ পরিচয় যেরকম উপদেশ দেওয়া সব গল্প থাকে, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে সেই রকম কিছু কিছু গল্পও লিখে দিল। কেমন করে যেন তার সেই গোপন বইটি এসে পড়ল বাড়ির লোকজনেদের হাতে। আর যায় কোথায়। বলিস কি, তুই বর্ণ পরিচয় লিখেছিস? তার মানে তুই তো বিদ্যাসাগর। এই করতে করতে বাড়িতে তার নামই হয়ে গেল বিদ্যাসাগর। সবাই ওই নামেই ডাকে। বিদ্যাসাগর পানটা সেজে দিত, বিদ্যাসাগর আর একটু ডাল দিয়ে যা, এরকম। এখন সেই জমিদার বাবুর সঙ্গে সত্যি সত্যি বিদ্যাসাগরের চেনাশোনা ছিল। এর মধ্যে একদিন সেই বাড়িতে সত্যিকারের বিদ্যাসাগর আসবেন, দুদিন থাকবেন। তো সবাইকে তো সাবধান করে দেওয়া হলো, এই কেউ যেন এই দুটো দিন ওকে বিদ্যাসাগর বলে ডেকো না, খুব খারাপ ব্যাপার হয়ে যাবে কিন্তু। তা সেটা বললে তো আর হয় না, এতদিনের অভ্যেস। মুখ ফসকে বেরিয়ে গেছে, বিদ্যাসাগর আর দুটো লুচি দে। কি হলো ব্যাপারটা? আসল বিদ্যাসাগরের সন্দেহ হলো। সন্দেহ থেকে জিজ্ঞাসা, জেরা করে করে ব্যাপারটা বার করে আনলেন। তারপর জমিদার বাবুকে বললেন, তাকে একবার তার বইখানি নিয়ে আমার কাছে আসতে বলুন। সর্বনাশ, কি জানি কি অগ্নিকাণ্ড ঘটে আজকে। খবর গেল, সেই রাঁধুনে বিদ্যাসাগর তো কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালো আসল বিদ্যাসাগরের সামনে। বিদ্যাসাগর ভালো করে বইটা দেখলেন, তারপর তাকে জড়িয়ে ধরে বললেন, তুইও বিদ্যাসাগর, আমিও বিদ্যাসাগর, তার মানে আজ থেকে আমি তোর মিতে। তা মিতে তুই এবেলা রান্না করেছিস, ওবেলা আমি রান্না করব, ওবেলা তো ছুটি। সত্যি সত্যি তাই হলো। বিদ্যাসাগর রান্নাঘরে গিয়ে রান্না করলেন জোর করে। এই দেখুন কি মুশকিল। এই গল্পটা বলতে বলতে আমার চোখে জল এসে গেল। আপনাদের? এরপর আমরা চিঠিপত্র পড়ব, আপনাদের লেখা চিঠি 92.7 বিগ এফএম এ গানের পর। তো কয়েকটা চিঠি 92.7 বিগ এফএম এ ক্রমাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রথম চিঠি। আমার বাবা স্বর্গীয় নিহার রঞ্জন দত্তের ছিল দুটো নেশা, ছাত্র পড়ানো আর ছিপ দিয়ে মাছ ধরা। রবিবার সাত সকালে এক ছাত্র এসে খবর দিল, কাছারি পুকুরে ছিপে অনেক মাছ ধরা পড়েছে। ছাত্রের আশা ছিল স্যারের মাছ ধরার সুযোগে আজকের ইংলিশ পরীক্ষাটা বদলে যাবে ফুটবল ম্যাচে। মানুষ ভাবে এক, ঘটে বিপরীত। স্যার ছিপ যুগলকে বগলদাবা করে চারের প্যাকেট হাতে নিয়ে বলে গেলেন, বাবা ছাত্রদের বলে দিবি আজ ওদের ইংলিশ পরীক্ষাটা হবে নিস্তব্ধ পুকুরের পাড়ে। এই ঘটনাটার কথা জানিয়েছেন তার নিজের বাবা সম্পর্কে নিশ্চয়ই সুমন দত্ত, কেষ্টপুর থেকে। পরের চিঠি, এটিও বাবাকে নিয়ে। পিতৃদিবসে আমার ছোটবেলার একটা ঘটনার কথা আজ খুব বলতে ইচ্ছে করছে। সেটা হলো সালটা 1982-83 হবে। আমার বাবা একটা কারখানায় কাজ করতেন। সেখানে এক সহকর্মী বাবাকে এক কাঁদি তালের শ্বাস দিয়েছিলেন। বাবা ওই এক কাঁদি তালের শ্বাস কাঁধে করে প্রায় 6 কিলোমিটার পথ পায়ে হেঁটে বাড়িতে নিয়ে এসেছেন আমাদের দুই ভাই বোনকে খাওয়াবেন বলে, কারণ তার কাছে পয়সা ছিল না। তাই আজ যখন আমি তালের শ্বাস কিনতে যাই তখনই আমার বাবার মুখটা দেখতে পাই। যাই হোক, এই ছোট্ট ঘটনার কথা জানালাম, ভালো লাগলে পড়বেন। ইতি নমস্কারান্তে, মেনু চক্রবর্তী, বারাসাত। হ্যাঁ, ছোট ঘটনা, কিন্তু
ঠিক ছোট ঘটনা নয়, খুব বড় ঘটনা, খুব। শেষ চিঠিটি রথ নিয়ে। আমাদের বাড়ির কাছেই ছিল বাগুইদের রাধাকৃষ্ণের মন্দির। প্রতি বছরই সেখানে রথ হতো। ওই রথ মন্দির লাগোয়া একটি আটচালায় থাকত। প্রতিদিন স্কুল যাওয়ার পথে লোহার দরজার ফাঁক দিয়ে রথটাকে দেখতাম। ও রথের রশি ধরে থাকা চশমা পরা কাঠের ছোট্ট ছেলেটাকে খুব ভালো লাগত। কিছু না বুঝেই ভাবতাম, ও কি করে এখানে বসে থাকে। রথের এক সপ্তাহ আগে থেকে রং করা হতো। রথের দিন যখন যাত্রা শুরু হতো তখন আমরা ভাই বোনেরা সুবোধ পিসির হাত ধরে পৌঁছে যেতাম মন্দিরের লোহার রেলিং দেওয়া বারান্দায়। সুবোধ পিসি সকলের সঙ্গে লড়াই করে আমাদের ঠিক দাঁড় করিয়ে দিত সামনের সারিতে। ধুতি গেঞ্জি আর নতুন গামছা গলায় দিয়ে কত লোক রথ টেনে নিয়ে যেত ঝাঁঝ করতাল বাজিয়ে। সামনে থাকতেন নুটু বাগুই, ধুতি সিল্কের পাঞ্জাবি পরে, হাতে একটা সুদৃশ্য ছড়ি। অদ্ভুত লাগত। মন্দিরের চারদিকে ঘুগনি, পাঁপড়, তেলে ভাজা, বাদাম, হাওয়াই মিঠে, রামধনুর মতো লজেন্সের লাঠি, মাটির খেলনার মেলা। এগুলোকে দেখে কিনে খেতে খেতেই রথ ফিরে আসতো হাওড়া ময়দান ঘুরে। কোনদিন মাহেশ বা হাওড়া ময়দানে রথ দেখতে যাওয়ার অনুমতি ছিল না আমাদের রক্ষণশীল পরিবারে, কিন্তু সুবোধ পিসির দয়ায় তিনি আমাদের স্কুলে নিয়ে যেতেন। রথের দিনে এক অনাবিল আনন্দ ভোগ করেছি। রাধারানীর মতো হারিয়ে যেতে পারতাম না রথের মেলায়, কারণ সুবোধ পিসির হাত আমাদের আগলে রাখত। বাড়ি আসতাম মুখে ঝুলিয়ে রামধনু লজেন্সের হার, ঘড়ি, হাতে থাকত গ্যাস বেলুন। ধন্যবাদ। চৈতালি বাগচি, হাজরাপাড়া লেন, বালি। খুব সুন্দর তিনটে চিঠি পড়া হলো আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার শেষ পর্যায়ে বাইরে দূরে ফিরে। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। বাইরে দূরে গতকাল কি বলছিলাম? কন্যাকুমারিকার ইতিহাস, মানে পৌরাণিক ইতিহাস। শিব ঠাকুরের সঙ্গে মা দুর্গার বিয়ে, কিন্তু শিব ঠাকুর এসে পৌঁছলেন না। আচ্ছা, একটা কথা বলুন তো, এমন কথা, এমন আখ্যান কি কোনো পুরাণে আছে? না, নেই তো। মানে আমরা তো শরণাগত অনুষ্ঠানে শিব ঠাকুরের বিয়ের বর্ণনা দিয়েছি আগে আগে, সেখানে কোথাও এমন কথা বলা নেই। তার মানে এই কাহিনীটা এখানকার মানুষজন বানিয়েছেন, তাদের মুখে মুখে গড়ে উঠেছে। সারা ভারত জুড়ে এমন অনেক কাহিনী আছে, একটার সঙ্গে আর একটার কোনো মিল নেই। ফলে যারা সদর্পে বলেন একটাই রামায়ণ, একটাই মহাভারত, একটাই পুরাণ, মাফ করবেন সত্যি কথাটা বলছি, তারা আসলে রামায়ণ, মহাভারত, পুরাণ কাকে বলে তাই জানেন না। দেখে গল্পটা বলি, শুনুন, ভারী সুন্দর গল্প। বলবো, একটু গান শুনে নেওয়া যাক 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। বিয়ে বাড়ির কথা বলছিলাম। পার্বতী তার এই যে কন্যাকুমারী নামে, তার সঙ্গে শিবের বিয়ে, কিন্তু শিব এসে পৌঁছননি। এই কথাই বলছিলাম 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এখন বিয়ে বাড়ির ভোজ বলে কথা, প্রচুর চাল আনা হয়েছিল রান্নার জন্য। বর যদি না আসে তাহলে সে চাল দিয়ে আর কি হবে, সেটা ফেলে দেওয়া হলো। পড়ে থাকতে থাকতে সেই সব চাল পাথর হয়ে গেল। ওই যে ছোট ছোট পাথরগুলো কন্যাকুমারিকায় ছড়ানো রয়েছে, যার একটার উপর উঠে তপস্যা করেছিলেন স্বামী বিবেকানন্দ, সেগুলো হলো ওই শিব পার্বতীর বিয়ের চাল। পার্বতী টার্বতী ভুলে যান, দেবী নন। গল্পটা শুনলে মন খারাপ হয়ে যায় না? একটি অরক্ষণীয়া কন্যার মুখ ভেসে ওঠে না চোখের সামনে? হ্যাঁ, এইভাবেই তো দেবদেবীরা আমাদের ঘরের মানুষ হয়ে ওঠেন। যাই হোক, এই যে কন্যা দেবী, যিনি সারা জীবন কুমারী থেকে গেলেন, তার মূর্তি আছে এখানে, তার পুজো হয়। এই কন্যা কুমারী নাকি ছিলেন কৃষ্ণের বোন। তাকে পুজো করলে মন পরিষ্কার হয়। বিশেষ করে মেয়েরা তার খুব পুজো করেন, যাতে তাদের খুব ভালো বিয়ে হয় সেই জন্য। কি অদ্ভুত না?
যে মেয়েটির বিয়েই হলো না, বর এলো না বলে তার কাছেই ভালো বিয়ের জন্য প্রার্থনা করেন মেয়েরা। যাকে, আর এটা হলো একটা অন্যতম শক্তিপীঠ। তো গল্প বলতেই যখন বসেছি তখন আর একটা কাহিনী শোনাই আপনাদের। সেটাও সেটি কন্যাকুমারী দেবীকে নিয়ে নয়, বলতে পারেন এই অঞ্চলটাকে নিয়ে। রামায়ণে আছে না, শক্তিশালের আঘাতে লক্ষণ অচেতন হয়ে পড়লেন, হনুমানকে পাঠানো হলো সঞ্জীবনী আনতে। হনুমান গোটা গন্ধমাদন পর্বতটাই নিয়ে চলে এলেন। সেই পাহাড় নিয়ে যখন ফিরছেন তখন এক টুকরো মাটি এসে পড়েছিল এইখানে। এখানকার ভাষায়, আমি ঠিক ঠিক উচ্চারণ করতে পারছি কিনা জানি না, এখানকার ভাষায় বলে মারুনথু ভাজমালাই, যার বাংলা মানে হলো সেই পাহাড় যেখানে ঔষধি জন্মায় আর বেঁচে থাকে। গল্পটা যে এইভাবে তৈরি হয়েছে তার একটা বড় কারণ সত্যি সত্যি এখানে এই ধরনের গাছপালা, লতা পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই যে কন্যাকুমারী শহর, হ্যাঁ সে জমজমাট শহর একটা, সেখান থেকে মাইল 4 দূরে আছে একটা জায়গা, তার নাম ওই মারুনথু ভাজমালাই। সেখানকার পাহাড়ে ওষুধ পাওয়া যায়। তো দাঁড়ান, আরো কথা আছে। ঋষি অগস্ত্যের নাম তো সকলেই জানেন। তিনি ছিলেন একজন ঔষধির ব্যাপারে বিশেষজ্ঞ মানুষ। কথিত আছে এই অগস্ত্য নাকি এখানকার কোন একটা জায়গায় থাকতেন, এবং কাছাকাছি একটা গ্রাম আছে, তার নাম হলো অগস্থি জোয়ারাম। যাব কন্যাকুমারিকায় যখন এসে পড়েছি তখন এখানকার এই সমস্ত জায়গাগুলো একটু দেখে শুনে না নিলে কি চলে। কিন্তু আজকে তো হবে না, আজকে শরণাগত এবার শেষ করবার সময় যেটা বলি, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠিটা যখন লিখবেন তার গোড়ায় SG লিখে দেবেন। আর আমাদের ফেসবুক হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়।